বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় নিরাপদে আছো। দীর্ঘদিন যাবৎ কোভিড-19 করোনা মহামারীর কারণে বিদ্যালয়ে তোমাদের পাঠদান বন্ধ রয়েছে, যার কারণে বর্তমান সরকার তোমাদের পাঠদান চালিয়ে নেওয়ার জন্য বিভিন্ন উপায় অব্যাহত রাখছে। বিশেষ করে অনলাইন ক্লাসে গুরুত্ব আরোপ করছে। আজকেও আমি তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায় আলো নিয়ে আলোচনা করব। আমি তারকুল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান, মহেশখালী আইল্যান্ড হাই স্কুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা ক্লাসে ফিরে যাই। আমাদের আজকের পাঠ হলো আলু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আলু অধ্যায়টা আলোচনা করতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ কন্টেন্টস আছে, যেগুলো আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। কন্টেন্টসগুলো হলো মেইন কন্টেন্টস। নাম্বার 1, আলোর প্রতিসরণ। নাম্বার 2, প্রতিসরণের নিয়ম। নাম্বার 3, প্রতিসরণের বাস্তব প্রয়োগ। নাম্বার 4, সংকট কোণ। নাম্বার 5, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 5টা টপিক ছাড়াও এই অধ্যায়ে আরো কিছু টপিকস আছে। পরবর্তীতে আমরা ওই টপিকস নিয়ে আলোচনা করব। আজকের মতো আমরা এই 5টা টপিকস আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার 1 নম্বর টপিকস আলোর প্রতিসরণ পড়ার আগে আমাদের জানতে হবে আলোর প্রতিফলন জিনিসটা কি। যদিও আলোর প্রতিফলন এই অধ্যায়ের আলোচ্য বিষয় নয়, তারপরেও প্রতিসরণ আর প্রতিফলন যেহেতু এক নয়, সেক্ষেত্রে প্রতিফলনটা একটু আমরা আলোচনা করব। এখানে আমি একটি প্রতিফলক তল, যাকে আমরা বিভব তল বলি, প্রতিফলক এই তলে আলোকরশ্মি তির্যকভাবে আপতিত হবে। তির্যকভাবে আপতিত হলো এই বিভব তলের উপর একটা অবিলম্ব কল্পনা করলাম। আলোকরশ্মি বিভব তলে আপতিত হয়ে অবিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করলো। আবার
আলোক রশ্মিটি প্রতিফলিত হয়ে ফিরে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় লক্ষ্য করবে আলোক রশ্মি যেই মাধ্যম দিয়ে আসলো পুনরায় একই মাধ্যমে ফিরে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আপতিত রশ্মি অবিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করলো, যাকে আমরা আই দ্বারা প্রকাশ করব। আবার প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে অপর একটি কোণ উৎপন্ন করলো, যাকে আমরা আর দ্বারা প্রকাশ করব। আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, অর্থাৎ আই ইকুয়াল আর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আলোর প্রতিফলনের সূত্র। আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তাহলে এবার আমরা আমাদের আলোচ্য বিষয় আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। এই চিত্রটি আমি মুছে দিচ্ছি, অপর একটি চিত্র আঁকবো এখানে। আমি আরো একটি বিভেদ তল নিলাম। এখানে একটা অবিলম্ব কল্পনা করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মাধ্যমটা হচ্ছে বায়ু মাধ্যম, এই মাধ্যমটা হচ্ছে পানি মাধ্যম। আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে যাবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পানির চাইতে বায়ুর চাইতে পানি মাধ্যমটা ঘন মাধ্যম। তাহলে আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে এবং তার গতিপথ কিন্তু এদিকে। তার গতিপথ কিন্তু এদিকে। প্রকৃতপক্ষে এই আলোক রশ্মিটি যেদিকে যাওয়ার সেদিকে না গিয়ে অবিলম্বের দিকে বেঁকে যাবে, অর্থাৎ এই প্রতিসরিত রশ্মিটি অবিলম্বের দিকে বেঁকে গেল। কেন এমন হলো? কারণ আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাধ্যমের উপর ভিত্তি করে আলোক রশ্মির দিক পরিবর্তন করে। এক্ষেত্রে একটা অবিলম্বের সাথে আপতন কোণ উৎপন্ন করলো, আরেকটা প্রতিসরণ কোণ উৎপন্ন করলো। এখানে আপতন কোণ আই, এটা প্রতিসরণ কোণ আর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোর প্রতিফলনে আমরা জানলাম আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, কিন্তু আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ নট ইকুয়াল প্রতিসরণ কোণ, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিসরণ কোণ সমান নয়। একটি ক্ষেত্রে, শুধুমাত্র একটি ক্ষেত্রে আপতন কোণ আর প্রতিসরণ কোণ সমান হবে। কখন? আলোক রশ্মি যদি অবিলম্ব বরাবর কিরণ দেয়, অবিলম্ব বরাবর আপতিত হয়, সেক্ষেত্রে আপতন কোণের মান 0 ডিগ্রি, প্রতিসরণ কোণের মানও 0 ডিগ্রি, অর্থাৎ কোনো কোণের সৃষ্টি হবে না। এই একটা ক্ষেত্রে আপতন কোণ আর প্রতিসরণ কোণের মান সমান যদি অবিলম্ব বরাবর আপতিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আলোক রশ্মি যখন
এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন তার গতিপথ পরিবর্তন হয়। অর্থাৎ হালকা মাধ্যম থেকে যখন আলোর রশ্মি ঘন মাধ্যমে আসলো তখন তার গতিপথ যেদিকে সেদিকে না গিয়ে অবিলম্বর দিকে বেঁকে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আলোর প্রতিসরণ কাকে বলে আমরা বলি। আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যায় বা প্রবেশ করে তখন তার গতিপথ যেদিকে যাওয়ার সেদিকে না গিয়ে একটি দিক পরিবর্তন করে। আলোক রশ্মির এই দিক পরিবর্তন করাটাকে বলা হয় আলোর প্রতিসরণ। নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার আলোচ্য বিষয় 2, প্রতিসরণের নিয়ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোর প্রতিসরণের 3টি নিয়ম রয়েছে। এটা তোমাদের পাঠ্য বই আছে। আলোর প্রতিসরণের 1 নম্বর নিয়ম, আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের সময় প্রতিসরিত রশ্মি অবিলম্বের দিকে বেঁকে যাবে তখন আপতন কোণ এর সাথে প্রতিসরণ কোণ আর এর মান ছোট হবে। 2 নম্বর নিয়ম, আপতিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মি হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যাবে আবার ঘন মাধ্যম থেকে যখন আবার হালকা মাধ্যমে দিয়ে নির্গত হবে তখন আপতন কোণ আর নির্গত কোণ সমান হবে। এটা কিরকম একটু আমি দেখাচ্ছি এই চিত্র থেকে। আমি আরো একটি বিপদ তল চিন্তা করতেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। এখানে একটা অবিলম্ব কল্পনা করছি। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে তখন তার গতিপথ ছিল এই বরাবর। কিন্তু আমরা জানি আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হয় তখন প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। তখন প্রতিসরিত রশ্মিটি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোর প্রতিসরণের 2 নম্বর নিয়ম হচ্ছে আপতিত রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরিত হবে আবার ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাবে তখন আপতন কোণ সমান এই নির্গত কোণ, দুটি সমান। অর্থাৎ এটা হচ্ছে আপতন কোণ হালকা মাধ্যমে, এটা হচ্ছে এই মাধ্যমের প্রতিসরণ কোণ। আবার এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হালকা মাধ্যম, এটা ঘন মাধ্যমে আপতন কোণ, এটা হালকা মাধ্যমে নির্গত কোণ। তাহলে আপতন কোণ আই সমান নির্গত কোণ আর আপতন কোণ সমান নির্গত কোণ। এটা আলোর প্রতিসরণের 2 নম্বর নিয়ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোর প্রতিসরণের 3 নম্বর নিয়ম, আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি আপতন বিন্দু, এই বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু, এবং 2 মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার বলছি আমি, আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি আপতন বিন্দু 2 মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। এটা হলো আলোর প্রতিসরণের নিয়মের 3 নম্বর নিয়ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমার আলোচ্য সূচির 3 নম্বর মেইন টপিকস প্রতিসরণের বাস্তব প্রয়োগ।
প্রতিসরণের বাস্তব প্রয়োগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে প্রতিসরণের কয়েকটা বাস্তব প্রয়োগ সম্পর্কে আমি বলবো, তোমরা মনোযোগ সহকারে শুনবে। এই বাস্তব প্রয়োগ সম্পর্কে তোমরা অবশ্যই তোমাদের ধারণা আছে, হয়তো তোমরা এটা বুঝতেছো না। বাসায় একটা কাঁচের গ্লাস নিয়ে 4 ভাগের 3 ভাগ পুরো পানি নেবে। ওই গ্লাসের মধ্যে একটা পেন্সিল কাত করে প্রবেশ করাবে। তখন তোমরা লক্ষ্য করলে দেখবে পানির নিচে থাকা ওই পেন্সিলের অংশটুকু খানিকটা উপরে দেখাচ্ছে, খানিকটা মোটা দেখাচ্ছে। আবার পানির লেভেলের অংশ যেটা, ওই লেভেলের অংশ পেন্সিলটা ভাঙা দেখাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেন এমন হচ্ছে? কারণ আলোর প্রতিসরণের কারণে হচ্ছে। পানির মাধ্যমটা ঘন মাধ্যম, পানির উপরটা গ্লাসের বাইরেটা হালকা মাধ্যম, তাহলে এখানে মাধ্যম ভিন্ন ভিন্ন, তাই প্রতিসরণের কারণে এমনটি দেখাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো একটি বাস্তব প্রয়োগ। একটা পানির পাত্র, যেটা আমি তোমাদেরকে অঙ্কন করে দেখাচ্ছি। এটা একটা পানির পাত্র, যে কোনো এক জায়গায় আমি একটা পয়সা রাখলাম বাক পায়ে। রাখার পর প্রথমত তুমি এটা এমনভাবে তাকাচ্ছ যাতে তুমি কয়েনটা দেখতে পাচ্ছ না। ধরো তুমি এখানে তুমি চোখ দিয়ে তাকাচ্ছ, যে তুমি পয়সাটা প্রথমত তুমি দেখতে পাচ্ছ না। তারপর এই পাত্রে আমি পানি দিলাম, পানি দিয়ে ভর্তি করলাম। এখন তোমার চোখে কয়েনটার দিকে তোমার চোখ গেল। তোমার কাছে মনে হচ্ছে কয়েনটা আরো উপরে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা পানি মাধ্যম, কয়েনটা এখন পানির ভিতরে আছে। এটা বায়ু মাধ্যম। আলো কয়েন থেকে অন্য মাধ্যমে যাচ্ছে। তখন যেহেতু মাধ্যম ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, সেহেতু প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাদের যাওয়ার কথা ছিল এদিকে, কিন্তু তারা গতিপথ চেঞ্জ করে এদিকে গেল। তখন তোমার চোখ দিয়ে ওই রশ্মি দিয়ে তোমার চোখের দিয়ে যখন তুমি দৃষ্টি দিচ্ছ, তাকাচ্ছ, তখন তোমার কাছে মনে হচ্ছে এই কয়েনটি এই জায়গায় আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রকৃতপক্ষে তুমি যে দেখছো কয়েনটা এখানে আছে বলে মনে হচ্ছে, এটা কিন্তু এখানে নাই, এটা অবাস্তব, এটা কিন্তু আরো গভীরে আছে। এটা হচ্ছে যে মূলত আলোর প্রতিসরণের কারণে এটাকে একটু উপরে দেখাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো একটি মজার ঘটনা। বর্ষাকালে পুকুর ডুবে যায়, পানিগুলো পরিষ্কার হয়ে যায়। যখন তোমরা পুকুরে আসে গোসল করতে, পাড়ের উপর দিয়ে যখন সিঁড়ির উপর দিয়ে যখন তোমরা তাকাও নিচে, বেশ কিছু সিঁড়ি পানির নিচে তলিয়ে গেছে। তোমরা যখন দেখতেছ কয়েকটা সিঁড়ি পানির উপরে একটু একটু দেখা যাচ্ছে। এখন তোমরা যখন সিঁড়ি দিয়ে নামতেছ, সিঁড়ি পানির নিচে যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো যেখানে আসো বলে তোমরা মনে করতেছ, সেখানে যখন তোমরা পা দিচ্ছ, তখন তোমরা পড়ে গেছো। তোমরা বুঝতেই পারো নাই যে মানে পড়ে গেছে কেন, কারণ সিঁড়িটা কিন্তু আরো গভীরে ছিল। তোমরা মনে করছো সিঁড়িটা উপরে আছে। কেন এমনটি দেখাচ্ছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এটা করে বুঝতে পারছো। আলোর প্রতিসরণের কারণে সিঁড়িটাকে খানিকটা উপরে দেখাচ্ছে, যার কারণে তুমি উপরে আসে বলে পা দিছো, পিছলে পড়ে গেছো। এটাও আলোর প্রতিসরণের একটা বাস্তব ঘটনা। এছাড়াও যখন তোমরা মাছ শিকার করতে যাও, তখন দূর থেকে মাছটা যখন তোমরা দেখো,
তোমাদের কাছে মনে হচ্ছে যে মাছটা একটা নির্দিষ্ট জায়গায় আছে। তোমরা ঠেটা দিয়ে যখন মাছটা শিকার করতে যাও তখন তোমাদের শিকারটা ব্যর্থ হয়, কারণ তোমরা মনে করছো যে মাছটা একটা নির্দিষ্ট জায়গায় আছে, যার ফলে তুমি লক্ষ্য স্থির করে ঠেটা নিক্ষেপ করছো, মাছটা শিকার হলো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রকৃতপক্ষে মাছটা আরো একটু গভীরে ছিল। তোমার লক্ষ্য স্থির করতে হবে আরো গভীরে, ফলে এই মাছটা শিকার হবে। তাহলে কেমনে এই মাছটাকে একটু উপরে দেখাচ্ছে, কি কারণে? নিশ্চয়ই তোমরা বলবে আলোর প্রতিসরণের কারণে। এগুলো হচ্ছে আলোর প্রতিসরণের বাস্তব ঘটনা বা বাস্তব প্রয়োগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার 4 নাম্বার পয়েন্ট হচ্ছে সংকট কোণ। খুবই গুরুত্বপূর্ণ সংকট কোণ। তাহলে চলো আমরা সংকট কোণ নিয়ে একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংকট কোণটা বোঝার জন্য আমি বরাবরের মতো 2টা মাধ্যম চিন্তা করব। এটা হচ্ছে যে বিভেদ তল, এটা হচ্ছে পানি মাধ্যম, এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা হচ্ছে অবিলম্ব। আলোক রশ্মি পানি মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যাবে, অর্থাৎ গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে। এটি একটি আপতিত রশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে এবং তার যাওয়ার গতিপথ ছিল ঠিক এই বরাবর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার গতিপথ হচ্ছে এই বরাবর। কিন্তু আমরা জানি আলোক রশ্মি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ এই আলোক রশ্মির প্রতিসরিত রশ্মিটি হবে এই বরাবর, অবিলম্ব থেকে দূরে সরে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করবে এখানে একটা আপতন কোণ সৃষ্টি হলো আর এখানে একটা প্রতিসরণ কোণ সৃষ্টি হলো। তোমরা দেখে বুঝতে পারবে এই কোণের সাথে এই কোণটা বড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরো একটি আপতিত রশ্মি নেব, যে রশ্মিটা পূর্বের আপতন কোণের সাথে বড় কোণে আপতিত হবে। এই রশ্মিটারও গতিপথ কিন্তু এই বরাবর, এই বরাবর। কিন্তু যেহেতু ঘনমাধ্যম থেকে আলোর রশ্মি হালকা মাধ্যমে যাচ্ছে, সেহেতু প্রতিসরিত রশ্মি যেদিকে যাওয়ার সেদিকে না গিয়ে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এক পর্যায়ে এই প্রতিসরিত রশ্মিটি বিভেদ তল বরাবর গেসে যাবে, বিভেদ তল বরাবর গেসে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে একটা আপতন কোণ সৃষ্টি হলো, যে আপতন কোণের জন্য এখানে একটা প্রতিসরণ কোণ সৃষ্টি হলো। তোমরা নিশ্চয়ই এই কোণের মান কত ডিগ্রি বলতে পারবে? অবিলম্বের সাথে বিভেদ তল বরাবর যে কোণ সৃষ্টি হলো, নিশ্চয়ই এই কোণের পরিমাণ 90 ডিগ্রি বা 1 সমকোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 90 ডিগ্রি বা 1 সমকোণ কোণের জন্য একটা নির্দিষ্ট আপতন কোণের মান আছে। তাহলে যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি বা 1 সমকোণ, ওই নির্দিষ্ট আপতন কোণকে বলা হয় সংকট কোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি দেখবে, তখন তার জন্য যে এটা আপতন কোণ থাকবে, ওই আপতন কোণকে সংকট কোণ বলবে। সংকট কোণকে θ c দ্বারা প্রকাশ করা হয়।
টিটা হলো যে কোনো কোণকে আমরা টিটা দ্বারা প্রকাশ করি। টিটা মানে কোণ, টিটাকে কোণ দ্বারা প্রকাশ করি আমরা। আর সি হলো ক্রিটিক্যাল। টিটা সি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, অর্থাৎ সংকট কোণ। সংকট কোণ বা ক্রান্তি কোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সংকট কোণ ভালোভাবে বুঝতে পারছো। তাহলে সংকট কোণ কাকে বলে? আলোক রশ্মি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন নির্দিষ্ট আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মানটা বড় হবে, অর্থাৎ প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এক্ষেত্রে আপতন কোণের সাথে প্রতিসরণ কোণের মান বড় হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক পর্যায়ে একটা নির্দিষ্ট আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মানটা 90 ডিগ্রি উৎপন্ন করলো, তাহলে ওই নির্দিষ্ট আপতন কোণকে বলা হয় সংকট কোণ বা ক্রান্তি কোণ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সংকট কোণ অবশ্যই ঘনমাধ্যমে সৃষ্টি হবে, অর্থাৎ আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় সংকট কোণ তৈরি হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি সংকট কোণ বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী টপিক্সে চলে যাই। আজকে আমার আলোচ্য বিষয়ের 5 নম্বর টপিক্স, শেষ টপিক্স, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। খুবই গুরুত্বপূর্ণ টপিক্স প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা বোঝার জন্য যথারীতি আমি এই চিত্রটি ব্যবহার করব। এখানে তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পারছো, প্রথম আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মানটা একটু বড় ছিল, দ্বিতীয় আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মানটা 90 ডিগ্রি হলো। ওই আপতন কোণকে যাকে আমরা সংকট কোণ বলছি। এখন আলোক রশ্মি যদি আমি সংকট কোণের চেয়ে যদি আরো একটু বেশি কোণে আঁকি, সেক্ষেত্রে কি হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অপর একটি রশ্মি নিলাম যেটি সংকট কোণের চাইতেও বেশি কোণে আপতিত হবে। সেক্ষেত্রে নিশ্চয়ই তোমাদের মনে একটা প্রশ্ন আসছে যে সংকট কোণের জন্য যদি প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, তাহলে সংকট কোণের চেয়ে যদি বেশি কোণে কোনো রশ্মি আপতিত হয় তাহলে প্রতিসরণ কোণের মানটা আরো বেশি হওয়ার কথা। কিন্তু আলোক রশ্মি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন প্রতিসরিত রশ্মি সর্বোচ্চ 90 ডিগ্রি কোণে প্রতিসরিত হবে, এর চেয়ে বেশি কোণে প্রতিসরিত হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংকট কোণের চেয়ে যদি বেশি কোণে আপতিত হয় সেক্ষেত্রে আলোক রশ্মিটি প্রতিসরিত না হয়ে পুনরায় একই মাধ্যমে ফিরে আসবে, অর্থাৎ এই রশ্মিটি একই মাধ্যমে ফিরে আসবে। অর্থাৎ এই আলোক রশ্মিটি আপতন বিন্দুতে বিভেদ তলে আপতিত হয়ে পুনরায় একই মাধ্যমে ফিরে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ফিরে আসার ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সুবিধার্থে এই বিভেদ তলকে এক্স প্রাইম দ্বারা চিহ্নিত করছি, অবিলম্বকে ওয়াই প্রাইম দ্বারা। এটা আপতন বিন্দু, এটা আপতিত রশ্মি, প্রাইম প্রতিসরিত রশ্মি, বি ও আপতিত রশ্মি, বি প্রাইম, সি ও আপতিত রশ্মি, সি প্রাইম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলনের জন্য সি ও আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলে বাধা পেয়ে পুনরায় ও সি প্রাইম পথে ফিরে আসলো, অর্থাৎ একই মাধ্যমে
ফিরে আসলো। তাহলে পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলনটা হচ্ছে যে আলোকরশ্মি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, সংকট কোণের চেয়ে বেশি কোণে আবদ্ধ হতে হবে, তখনই পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলন সম্ভব। অর্থাৎ পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলনের দুটি শর্ত আছে। 1 নম্বর শর্ত, আলোকরশ্মি অবশ্যই গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। 2 নম্বর শর্ত, আপতিত রশ্মিটি সংকট কোণের চাইতে বেশি কোণে আপতিত হতে হবে, তখনই পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলন সম্ভব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এইটুকু। আগামী ক্লাসে অবশিষ্ট টপিকস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।